গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় যে লিলিউ শহরে একটা প্রিন্সেস আছে যে প্রচণ্ড দয়ালু আর খুব সুন্দরী, কিন্তু তার একটাই সমস্যা। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠলেই সে দেখতে পায় যে তার পায়ের মাপ প্রত্যেক দিনই বদলে গেছে। মানে কোনো দিন মোটা হয়ে যায়, কোনো দিন ছোট হয়ে যায়, আর এক একদিন এমন একটা রূপ নেয় যে কোনো জুতোই তার পায়ে আটকায় না। এই জন্য প্রিন্সেসের মন সব সময় খুব খারাপ থাকে আর কেউ প্রিন্সেসের সঙ্গে মিশতেও চায় না। লিলিউ শহরে যতজন জুতো তৈরি করার লোক রয়েছে সবাই মিলে জুতো তৈরি করে, কিন্তু কোনো জুতোই ঠিকঠাকভাবে পায়ে ফিট হয় না প্রিন্সেসের। আর এটাই হচ্ছে আমাদের গল্পের প্রিন্সেস, যার নাম অ্যাশলি। অ্যাশলি সেই সময় একটা স্টেজের সামনে বসেছিল। কদিন পরেই এই স্টেজে শো কন্টেস্ট হবে, সেখানে সবাই মিলে সুন্দর সুন্দর জুতো পরে হাঁটবে। যার পায়ে জুতো সব থেকে সুন্দর দেখাবে সেই জিতবে। এইরকম কন্টেস্টে জিততে পারবে না জেনেও অ্যাশলি নিজের নামটা লিখিয়ে দেয়। এরপরেই আমাদের গল্পের নায়ককে দেখানো হয়, যার নাম চাক। সে আবার একজন শু মেকার, মানে জুতো তৈরি করে। চাক নিজের তৈরি বানানো জুতোগুলো শহরের বিভিন্ন দোকানে নিয়ে যায়, যাতে সেই দোকানগুলোতে তার জুতোগুলো বিক্রি হয়। এরপর একটা কোচিং সেন্টার দেখানো হয়, সেখানে সবাইকে ট্রেনিং দেওয়া হবে যে মডেলদের মতো কিভাবে হাঁটতে হয়, আর কিভাবে কথা বলতে হয়, কিভাবে স্টাইল করতে হয়। কারণ আর কিছুদিন পরেই সেই শো কন্টেস্ট রয়েছে, সেই জন্য এই কোচিং সেন্টারে সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই জন্য সমস্ত কিছু শিখতে এখানে আজকে অ্যাশলি সেও এসেছে। এই কন্টেস্টে যে জিততে পারবে সে 50,000 টাকা পাবে। এটা শুনে সবাই মিলে তো হাততালি দিতে থাকে। এরপর চাক তার নিজের তৈরি বানানো জুতোগুলো নিয়ে চলে আসে সেই ট্রেনিং সেন্টারে, কারণ চাক খুব ভালো করে জানে এখানে যদি ও জুতোগুলো আনে তাহলে কেউ না কেউ ওর জুতোগুলো পছন্দ করে তো নিশ্চয়ই কিনবে। সবাই যখন নিজেদের সুন্দর জুতোগুলো পরে পায়ে দেখছিল, কিন্তু সেই সময় মন খারাপ করে অ্যাশলি দূরে বসেছিল। আসলে ওর পায়ে তো কোনো জুতোই ঠিকঠাক করে ফিট করে না, সেই জন্য ওর খুব মন খারাপ লাগে। অ্যাশলি যখন ওখান থেকে সবে বেরোতে যাবে, ঠিক সেই সময় চাকের সঙ্গে ওর ধাক্কা লেগে যায়। চাক আর অ্যাশলি অনেকদিন আগে থেকেই কিন্তু দুজনকে চেনে, যেহেতু একই জায়গায় ওরা থাকে। চাক জিজ্ঞাসা করে, এখানে কি তুমি ট্রেনিংয়ের জন্য এসেছো? অ্যাশলি তখন আমতা করতে থাকে, হ্যাঁ বলতে লজ্জা পাচ্ছিল, আর বলে যে আসলে স্কুলে তো ব্রেক চলছে, তাই ভাবছি এখানে যদি জয়েন করে কিছু টাকা ইনকাম করা যায়। চাক বলে, আর আমি তো এখানে জুতো স্পন্সর করতে এসেছি। অ্যাশলি বলে, ওদিকে অনেক সুন্দরী মডেল রয়েছে, তারা নিশ্চয়ই তোমার জুতো পছন্দ করবে। এরপর জুতোগুলো গুছিয়ে দিয়ে অ্যাশলি ওখান থেকে চলে যায়। চাক তখন ওখানে অ্যাশলির ফেলে যাওয়া সেই কাগজটা দেখতে পায়, যেখানে ফর্ম ফিল আপ করছিল অ্যাশলি, আর খুব ভালো করে বুঝতে পারে যে অ্যাশলি এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে চায় আর শো কন্টেস্টে যোগ দিতে চায়। এরপরে চাক তার নিজের সমস্ত জুতোগুলোকে সাজিয়ে নিয়ে ওখানে বসে পড়ে যাতে কেউ জুতোগুলো কেনে। কিন্তু ওখানে এতগুলো মেয়ে থাকা সত্ত্বেও চাকের বানানো জুতো কারোরই পছন্দ হয় না। এখানকার টিচার এসে বলে যে তুমি যদি কোনো মডেলকে না পাও তাহলে কিন্তু তুমি এখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। চাক বলে, আমার তো একজন মডেল আছে। চাক সেই সময় অ্যাশলি সেই ফর্মটা দেখায় টিচারকে। আসলে এখানকার মডেল যদি কেউ চাকের জুতো না পছন্দ করে তাহলে চাক এখানে জুতো নিয়ে পরের দিন থেকে বসতে পারবে না। আর এখানকার কোনো মডেল যদি চাকের বানানো জুতো পরে জিতে নিতে পারে তাহলে তো চাকের কোম্পানিও অনেক টাকা পাবে। আর সেই জন্য এখানে থাকার কারণেই চাক সেই সময় অ্যাশলির নামটা নেয়। এরপর চাকের বাবাকে দেখা যায় সে ছোটবেলা থেকেই এই জুতো তৈরির কারখানায় জুতো তৈরি করে আসছে। এই জন্য চাক তার বাবার দেখা দেখি এটাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। কিন্তু বর্তমানে এই জুতো বানানোতে চাকের বাবা সেরকম মন নেই, কারণ এখন আগের মতো আর জুতো বিক্রি হয় না, আর সেইভাবে সংসারও চলে না। সেই জন্য চাকের বাবা ভেতর থেকে জুতো তৈরি বন্ধ করে দিতে চায়, কিন্তু চাক সেটা কিছুতেই চায় না। চাক ওর বাবাকে বলে, আমাদের জুতো একদিন অনেক বিক্রি হবে, এই শহরের বেশিরভাগ মানুষ আমাদের দোকান থেকেই জুতো কিনবে। কিন্তু চাকের বাবা এই সব কথা একদমই পাত্তা দেয় না। তার পরিবর্তে চাকের বাবা চিন্তা করছে যে এই দোকানটা এবার বিক্রি করে দেবে, যেটাতে চাক কিছুতেই রাজি হয় না। এরপর অ্যাশলির ফ্যামিলি দেখানো হয়, সেখানে সেলিন নামে ওর একটা দিদি রয়েছে, যার পা দুটো খুবই ভালো লাগে অ্যাশলির। অ্যাশলি সেই সময় বলছিল আজকে ওই শু কন্টেস্টের কোচিং সেন্টারে গিয়েছিল, সেখানে দেখেছে অনেক সুন্দরী মডেলদের। ওদেরকে দেখার পরে অ্যাশলি তারও খুব ইচ্ছে করছে ওই শু কন্টেস্টে নিজের নাম দেবে, কিন্তু তার যা পায়ের অবস্থা সে এটাতে কখনোই জিততে পারবে না। এটা ভেবে অ্যাশলি খুব মন খারাপ করতে থাকে, আর অ্যাশলির কথা শুনতে সেলিন ঘুমিয়ে যায়।
অ্যাশলি এটা দেখে ওখানে আর না থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে ঘুম থেকে উঠে অ্যাশলি নিজের জামা কাপড়গুলো কেচে সেগুলো শুকাচ্ছিল। সেই সময় রাস্তা থেকে চাক যাচ্ছিল, ও তখন অ্যাশলিকে ডাকে। সেই সময় অ্যাশলির বড় দিদিকে দেখা যায়, যার নাম বার্নাডেট। তার একটা ছোট্ট মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে ও স্কুলে দিতে যাচ্ছিল। আর যাওয়ার আগে অ্যাশলিকে কিছু কাজ দিয়ে যায়। আর তারপর সেলিন সেও রেডি হয়ে অফিসে যাবে বলে বেরিয়ে পড়ে। সবাই যে যার মতো কাজে বেরিয়ে পড়ে, অ্যাশলি বাড়িতে একা। চাক সেই সময় অ্যাশলিকে আবারও ডাকে। এই জন্য অ্যাশলি তখন চাকের কাছে যায়। চাক বলে, তুমি তো খুব ভালো করেই জানো যে শু কন্টেস্টে আমরা প্রত্যেকবারই পার্টিসিপেট করি, তাই আমি ভাবছি যে আমাদের কারখানা থেকে এবার তোমাকে মডেল বানাবো। অ্যাশলি খুব অবাক হয়ে বলে, আমি আর মডেল? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি কোনো কমন সেন্স নেই? চাক বলে, আমি কিন্তু সব ভেবেচিন্তেই বলছি। চাক সেই সময় ব্যাগ থেকে সেই ফর্মটা বের করে, যেটা আগের দিন ওই কোচিং সেন্টারে অ্যাশলি ফেলে এসেছিল। এটা দেখে অ্যাশলি তখন ওই ফর্মটা কেড়ে নেয়। চাক বলে, প্লিজ তুমি আমার মডেল হয়ে যাও। তোমার আমার দোকানে যা জুতো পছন্দ হবে আমি সেটাই তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। এরপরে অ্যাশলি চাকের দোকানে চলে আসে। সেখানে এসে অনেকগুলো জুতো ট্রাই করে, কিন্তু কোনোটাই অ্যাশলির পায়ে ফিট করে না। কারণ অ্যাশলির পাটা সবার থেকে আলাদা, কোনো জুতোই ঠিকঠাক করে ফিটই হয় না। তখন দেখা যায় যে দোকানে যতগুলো জুতো ছিল সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে অ্যাশলির, কিন্তু কোনোটাই ওর পায়ে ফিট হয় না। অ্যাশলি বলে, এই জন্যই আমি বলেছিলাম আমার পায়ে জুতো ফিট হয় না, আর তুমি দেখে দেখে আমাকেই চুজ করলে। এটা দেখে তো বেশ খানিকটা মন খারাপ হয়ে যায় চাকের। চাক বলে, দেখো আমাদের শহরে তো অনেক মডেল রয়েছে, কিন্তু আমি তোমাকেই চুজ করেছি, আর আমি নিশ্চিত যে তুমিই পারবে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য নিজের হাতে জুতো বানাবো। এরপর চাক অ্যাশলির পায়ের মাপটা খুব ভালো করে নিতে থাকে, আর নেওয়ার সময় খুব হাসাহাসি করতে থাকে, আর বলে যে আমার মনে হয় তোমার পাটা এলিয়েনের, না হলে পৃথিবীতে এরকম কারোর পা আছে বলে আমার মনে হয় না। যেসব শুনে একটু একটু রাগ হয় অ্যাশলির। এরপর চাক লেগে পড়ে অ্যাশলির জন্য জুতো বানানো। সারাদিন সারা রাত জুড়ে ও মন দিয়ে জুতো বানাতে থাকে, যে জুতোটা অ্যাশলির পায়ে ফিট করবে এরকম। এরপর জুতো বানানো হয়ে গেলে চাক চলে আসে সেই জুতোটা দেখাতে অ্যাশলির কাছে। প্রথমে দেখে জুতোটা তো দারুণ পছন্দ হয়ে যায় অ্যাশলির। তারপর অ্যাশলি যখনই ওটা পায়ে পড়ে দেখা যায় যে এই জুতোটাও ফিট করছে না। চাক বলে সে আবারও জুতো বানাবে যাতে পরের জুতোটা ফিট করে। অ্যাশলি তখন চাককে বলে থ্যাংক ইউ, যেটা শুনে চাক খুব খুশি হয়ে যায়। অ্যাশলি দেখছে যে চাক অ্যাশলির ওপর কতটা ভরসা রেখেছে। সেদিনই বাড়িতে এসে অ্যাশলি ওর দিদি বার্নাডেটকে বলে যে ও শো কন্টেস্টে যোগ দিচ্ছে। এটা শুনে তো ওর দিদি বার্নাডেট খুবই হাসাহাসি করে। অ্যাশলি সেই সময় ওর দিদি সেলিনের থেকে সুন্দর ড্রেস ধার চায়, কারণ কালকে ওকে ওই শু প্রিন্সেসে যাওয়ার জন্য কন্টেস্টে যোগ দিতে হবে। পরের দিন সকাল হয়ে গেলে অ্যাশলি যখন বাড়ির কাজ করছিল সেই সময় ওর গেটের ওখানে একটা জিনিস দেখতে পায়, আর এসে পেয়ে যায় ওখান থেকে একটা জুতোর বাক্স। ওর ওপর লেখা ছিল যে এটা অ্যাশলির জন্য। বাক্সটা খুলতেই ও দেখতে পায় ভেতরে বেশ সুন্দর দেখতে একটা জুতো। অ্যাশলি যখন ওই জুতোটা পরতে ও একেবারে অবাক হয়ে যায়, কারণ এই প্রথম কোনো জুতো ওর পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। আর এই আনন্দে তো অ্যাশলি সেই সময় নাচতে শুরু করে, আর ভাবে যে হঠাৎ করে এই জুতোটা ওকে কে পাঠিয়েছে, নিশ্চয়ই চাক হবে। এই সময় চাক আসে জিজ্ঞাসা করে কি হয়েছে। অ্যাশলি বলে থ্যাংক ইউ তোমাকে, এই প্রথম কোনো জুতো আমার পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। এই জন্যই অ্যাশলি সে সময় বারবার করে চাককে থ্যাংক ইউ বলতে থাকে। কিন্তু চাক বলে এই জুতোটা তো আমি বানাইনি, চাক তো নিজের হাতে বানিয়ে অন্য জুতো নিয়ে এসেছে। এটা শুনে অ্যাশলি খুব অবাক হয়ে যায় যে তাহলে এই একটা জুতো ওকে কে পাঠিয়েছে। চাক আর অ্যাশলি দুজন মিলে ওই জুতোটা দেখিয়ে শহরের অনেকগুলো জুতোর দোকানে যায় যে এইরকম জুতো তাদের দোকানে বানানো কিনা, কিন্তু প্রত্যেকটা দোকানদার একই কথা বলে যে এরকম জুতো আমরা কোনোদিনও বানাইনি বা আমাদের দোকানে কোনোদিনও বিক্রিও হয়নি। এরপর অ্যাশলি চলে আসে চাকের জুতোর দোকানে, আর সেখানে চাকের মায়ের সঙ্গে অ্যাশলির পরিচয় হয়। অ্যাশলি সেই সময় জানায় চাক আর অ্যাশলি দুজন মিলে একই স্কুলে ক্লাসমেট ছিল, আর সেইখান থেকেই ওদের দুজনের পরিচয় রয়েছে। চাকের মায়ের প্রথম দেখাতে অ্যাশলিকে খুব ভালো লেগে যায়। অ্যাশলি বলে যে চাক আমাকে শো কন্টেস্টের জন্য মডেল হিসেবে চুজ করেছে। চাক সেই সময় দূর থেকে অ্যাশলিকে অবাক হয়ে দেখছিল। সেই সময় চাকের বাবা দোকানটা বিক্রি করার জন্য কোনো একজনের সঙ্গে ফোনে কথা বলছিল, যেটা শুনে চাকের মনটা খারাপ হয়ে যায়। ও তখন ওই জুতোটা দেখে বলে বাবা এইরকম একই জুতো আমরা আরেকটা বানাতে পারি না? কিন্তু চাকের কথায় ওর বাবা বিশেষ একটা পাত্তা দেয় না। বাড়িতে ফিরে অ্যাশলি শু কন্টেস্টের জন্য হাটে কিভাবে সেরকম প্র্যাকটিস করছিল।
ওর যে দিদি মানে বার্নাডেটের যে বাচ্চা মেয়েটা সে তখন অ্যাশলিকে বলে যে তুমি জিতবে এই কন্টেস্টে। এটা নিয়েই দুজনে মিলে অনেক মজা করতে থাকে। অ্যাশলি সেই সময় ওর বড় দিদি বার্নাডেটকে দেখায় যে আজকে এই জুতোটা সকালবেলা কেউ দিয়ে গেছে আর এই জুতোটা ওর পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। বার্নাডেট জিজ্ঞাসা করে কিন্তু জুতোটা দিয়েছেটা কে? অ্যাশলি বলে আমি জানি না। বার্নাডেট তখন এই বিষয়ে সেরকম একটা গুরুত্বও দেখায় না, যে দিয়েছে দিয়েছে। অ্যাশলি তারপর ওই জুতোটা নিয়ে ওখান থেকে চলে যায়। বার্নাডেট তখন অ্যাশলির দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে অ্যাশলি বাড়ির উঠোন ঝাড় দিচ্ছিল। ঠিক সেই সময় ওর গেটের ওখানে আবারও কেউ একটা জুতোর বাক্স রাখে। ঠিক তখনই দূর থেকে অ্যাশলি এটা দেখতে পায়, কিন্তু অ্যাশলি যখন গেটের সামনে আসে তাকে আর খুঁজে পায় না কোথাও। বাক্সটা নিয়ে অ্যাশলি রাস্তাতেও বেরিয়ে পড়ে যে কে দিয়েছে দেখার জন্য, কিন্তু ওর কাউকেই মনে হয় না যে জুতোটা রেখেছে বলে। বাক্সটা খুলে দেখে এখানে আর একটা জুতো রয়েছে। অ্যাশলি তারপর ওই জুতোটা যখনই পরে দেখে এই জুতোটা ওর পায়ে একদম ফিট করেছে। সেই সময় বাড়ি থেকে সেলিন অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। অ্যাশলি দেখায় যে এই জুতোটা আজকেও কেউ অন্য একজন রেখে গেছে আর এটাও ফিট করেছে। অ্যাশলি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যে দিয়েছে জুতোটা তাকে দেখার জন্য, কিন্তু কাউকেও খুঁজে পায়নি। সেলিনের তখন খুব সন্দেহ হয় যে এই জুতোগুলো রোজ রোজ কে পাঠাচ্ছে। বার্নাডেট তখন দোতলা থেকে সেলিনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। অ্যাশলি কালকে পাঠানো সেই জুতোটা সেলিনের কাছে নিয়ে আসে আর বলে কে পাঠাচ্ছে জানি না, তবে রোজ রোজ একটাই জুতো পাঠাচ্ছে। আমার মনে হয় আমি কন্টেস্টে যোগ দিচ্ছি বলে কেউ এটা করছে। সেলিন বলে তোকে এইসব কন্টেস্টে জয়েন হতে কে বলেছে? আমি কি কখনো বলেছি? এইসব কন্টেস্টের ভূত মাথা থেকে তারা, আর নিজের কাজে মন দে। জুতোগুলো দিয়ে সেলিন সেই সময় ওখান থেকে চলে যায়। আর সেলিনের মুখে এই কথাগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায় অ্যাশলির। এরপর অ্যাশলি চলে আসে চাকের সঙ্গে দেখা করতে আর ওরা দুজন মিলে সেই সময় একসাথে দোকান খোলে। অ্যাশলি আজকের পাঠানো জুতোটাও চাককে দেখায় আর চাক অবাক হয়ে যায় যে সত্যি সত্যি অ্যাশলিকে কে জুতো পাঠাচ্ছে। সেই সময় ওই দোকানে অন্য একটা কাস্টমার আসে যে আন্টি খুব ভালোবাসে চাককে। চাক তখন সেই আন্টিকে জানায় যে তার বাবা ঠিক করেছে এই দোকানটা বিক্রি করে দেবে। যে কথাটা শুনে এই আন্টি একদমই খুশি হয় না, কারণ ছোটবেলা থেকে এই আন্টি চাকের বাবার থেকেই জুতো কিনে আসছে আর এখন দোকান বন্ধ হয়ে গেলে তাকে আবার অন্য দোকান থেকে কিনতে হবে। অ্যাশলি বলে চাক তুমি কি শিওর আমি শু কন্টেস্টে মডেল হতে পারবো? আমার মনে হয় আমাকে হাল ছেড়ে দেওয়াই উচিত। আর তুমি তো জানো যে আমার পা বাকি সবার থেকে আলাদা। চাক বলে তোমার পা আলাদা বলে তুমি যে শু কন্টেস্টে নাম দিতে পারবে না এরকম কোনো কথা আছে কি? তুমি তো ঠিক আমার বাবার মতোই কথা বলছো। এত সহজেই হাল ছাড়লে চলবে? যারা এরকম মাঝপথে হাল ছেড়ে দেয় তাদের আমার একদম ভালো লাগে না। অ্যাশলি সেই সময় চাককে খুব জোরে মারে আর বলে একদম উল্টোপাল্টা কথা বলবে না। চাক বলে তাহলে তুমিও শু কন্টেস্টে যোগ দেবে না এরকম কথা ভাববে না। রাত হয়ে গেলে অ্যাশলি তারপর বাড়িতে ফিরে আসে। সেই সময় ওর বড় দুই দিদি টাকা পয়সা নিয়ে বাড়িতে ঝামেলা করছিল, আর যখনই ওখানে অ্যাশলি চলে আসে অ্যাশলিকে দেখে ওরা দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ করে দেয়। সেই সময় অ্যাশলি ওর বড় দিদি বার্নাডেটের সঙ্গে কথা বলে আর অনেক মজা করতে থাকে, আর সেলিন রাগের মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে সেই আন্টি একটা বাক্স নিয়ে আসে চাকের দোকানে আর বলে এটা অ্যাশলির জন্য কেউ পাঠিয়েছে। চাক খুব অবাক হয়ে যায় যে অ্যাশলির জন্য জুতো আবার কে পাঠালো। বাক্সটা খুলতেই দেখতে পায় যে ওখানে আজকে দুটো জুতো রয়েছে। এটা দেখে চাক বেশ অবাক হয়ে যায়। এরপর চাক ওই দুটো জুতো অ্যাশলির কাছে নিয়ে আসে দেখানোর জন্য আর বলে জুতোগুলো অনেক পুরনো দেখে মনে হচ্ছে, তবে জুতোগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। অ্যাশলি বলে মনে হয় ওপরওয়ালা আমার ওপর আশীর্বাদ দিয়েছে। এরপর চাক অ্যাশলির পায়ে ওই দুটো জুতো পরিয়ে দেয়, যেটা দেখে অ্যাশলি তো খুব অবাক হয়ে যায়। এই প্রথম এক জোড়া জুতো ওর পায়ে একদম পারফেক্ট ফিট করেছে, কারণ এতদিন তো একটা একটা করে জুতো এসেছে, এই প্রথম এক জোড়া জুতো এসেছে। অ্যাশলি যখন ওখান থেকে নামে সেই সময় অ্যাশলি আর চাক দুজনে অনেক কাছাকাছি চলে আসে। তখন অ্যাশলি আর চাক দুজন মিলেই অনেকটাই নার্ভাস হয়ে যায়। অ্যাশলি ওখান থেকে লজ্জা পেয়ে চলে গেলে চাক তো হাসতে থাকে, মানে বোঝা যায় চাকের এই ব্যাপারটা দারুণ লেগেছে। চাকের পর খুব খুশি খুশি মনে জুতো দুটো নিয়ে নিজের দোকানের দিকেই আসছিল, কিন্তু হঠাৎ করে ও রাস্তায় একটা কুকুরকে দেখতে পায়। কুকুরটা তখন চাকের দিকে তাকিয়ে খুব ডাকছিল। এটা দেখে চাক সে তো ভীষণ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ধপাস করে রাস্তায় পড়ে যায়। ঠিক সেই সময় ওর হাত থেকে জুতোর বাক্সটাও রাস্তায় পড়ে যায় আর একটা গাড়ি সেই জুতোর বাক্সের ওপর দিয়ে চলে যায়। ব্যাস, তাতে করে জুতো দুটো পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেটা দেখে চাক একেবারে অবাক হয়ে যায়, কারণ এই দুটো জুতো প্রথমবার ফিট করেছিল অ্যাশলির পায়ে আর জুতো দুটো নষ্ট হয়ে গেল।
সেই সময় একটা লোক ওই জুতো দুটো নিজের হাতে তুলে নেয় আর ওখান থেকে চলে যায়, যেটা দেখে আরো বেশি করে অবাক হয়ে যায় চাক। চাক তখন ওই লোকটার পেছনেই ওকে ফলো করতে থাকে আর বারবার করে জুতো দুটো চায়, কিন্তু লোকটা কিছুতেই জুতো দুটো ফিরিয়ে দেয় না। চাক লোকটাকে ফলো করতে করতে একটা জঙ্গলের মতো জায়গার ভেতরে একটা বাড়িতে চলে আসে। লোকটা বলে একদম বাড়িতে ঢুকবে না, ওখানেই দাঁড়াও। চাক তখন বুঝতে পারে যে আসলে এই লোকটা জুতো সারায়। চাক আরো বলে যে জুতো দুটো ভালো করে সারাবেন, অ্যাশলি যদি জানতে পারে ও আমাকে মেরেই ফেলবে। ও তো ইমাজিন করতে থাকে যে অ্যাশলি এসে ওকে খুব পেটাচ্ছে। তখনই ওই লোকটা, যার নাম ফার্নান্ডো, সে ঘর থেকে বেরিয়ে আসে আর বলে কাল সকালবেলা 8টার সময় জুতো দুটো নিয়ে যেও। চাক বলে আচ্ছা, আমি কি আপনাকে কিছু স্পেশাল রিকোয়েস্ট করতে পারি? আপনি কি ওই জুতো দুটোর মতো নতুন করে দুটো জুতো বানিয়ে দিতে পারবেন? আমি জানি নতুন করে জুতো বানানো ভীষণ কঠিন ব্যাপার, তার পরিবর্তে আপনি আমার কাছে যা চাইবেন আমি সব দেব। আমি আপনার এই পুরো দোকানটা পরিষ্কার করে দেব। লোকটা তখন টেবিলের ওপর হাতুড়িটা খুব জোরে মারে আর এটাই বোঝানোর চেষ্টা করে যে এই বকবকানি একদম পছন্দ হচ্ছে না ফার্নান্ডোর। চাক তখন আর একটু না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই চাক চলে আসে সেই ফার্নান্ডোর বাড়িতে। ফার্নান্ডো যখনই ঘর থেকে বেরোয় ও দূরে চাককে দেখতে পায়। চাক তখন ওই বাড়িটার ভেতরে চলে আসে আর বলে আমি জুতো বানানোর সমস্ত মেটেরিয়ালস নিয়ে এসেছি, এবার শুধু আপনাকে জুতোটা বানাতে হবে। লোকটা তখন কালকের অ্যাক্সিডেন্টে ওই নষ্ট হয়ে যাওয়া জুতো দুটো নিয়েই বসেছিল আর জুতো থেকে বেশ কিছু জিনিস বাদ দেয়, কারণ সেই জিনিসগুলো পুরোপুরিভাবেই নষ্ট হয়ে গেছে। ফার্নান্ডো তখন চাককে ওই চেয়ারে জোর করে বসায় আর বলে তুমি জুতোটা বানাও, যেটাতে তো চাক অনেকটা অবাক হয়ে যায়, কারণ একদম পারফেক্ট ফিট হয় অ্যাশলির পায়ে, এরকম জুতো চাকও বানাতে পারেনি। তারপরে ফার্নান্ডো শেখাতে থাকে চাককে যে কিভাবে একটা পারফেক্ট জুতো বানাতে হয়। এরপর চাক যখন ওখান থেকে আবারও নিজের বাড়ির দিকে আসছিল, ঠিক সেই সময় অ্যাশলি পেছন থেকে ওকে ডাকে। আসলে কোনো নর্মাল জুতো অ্যাশলির পায়ে পারফেক্টভাবে ফিট করে না, সেই জন্য অ্যাশলির পায়ে সব সময় ব্যথা থাকে আর সেই জন্যই ব্যথাতে অ্যাশলি তখন আর হাঁটতেই পারছিল না। চাক তারপর অ্যাশলির পায়ে একটা কাপড় খুব সুন্দর করে বেঁধে দেয়। অ্যাশলি তখন অবাক হয়ে চাকের দিকেই তাকিয়েছিল আর বোঝা যায় চাককে একটু একটু করে পছন্দ হতে শুরু করেছে অ্যাশলির। এরপর সে ফার্নান্ডো শেখানো নিয়মেই চাক নতুন করে জুতো তৈরি করতে শুরু করে আর এভাবেই ফার্নান্ডো আর চাক দুজন মিলে একসাথে বানিয়ে ফেলে আরও একটা লাল রঙের সুন্দর জুতো, যেটা বানানোর পর চাক তো ভীষণ খুশি, কারণ অ্যাশলির জন্য এই জুতোটা বানাচ্ছে। আর এভাবে ফার্নান্ডোর সঙ্গে চাকেরও বন্ধুত্ব হয়ে যায়, দুজন মিলে বসে একসাথে গল্পও করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে অ্যাশলি ওর দিদিকে জিজ্ঞাসা করে যে তুই কি আজকে আমার সঙ্গে রিহার্সালে যেতে পারবি? বার্নাডেটে বলে আজকে আমি অনেক ব্যস্ত আছি, আমি আজকে যেতেই পারবো না। অ্যাশলি তখন সেলিনকে রিকোয়েস্ট করে ওর সঙ্গে রিহার্সালে যাওয়ার জন্য। সেলিন বলে আজকে ওর অফিসে এক্সট্রা কাজ করতে হবে অনেক। কথাটা বলে সেলিন সেও অফিসে বেরিয়ে পড়ে। সেলিন সেই সময় কাউকে না পেয়ে সোজাসুজি চাককে ফোন করে, কিন্তু চাক সেই সময় জুতো বানানোতে এতটাই ব্যস্ত ছিল যে ফোনটা বাজছে দেখতেই পাচ্ছে না। ফার্নান্ডো সেই সময় চাকের জন্য জলখাবার নিয়ে আসে। ফার্নান্ডো বলে এর আগে আমি কোনোদিনও কোনো ছেলেকে জুতো বানানোতে এত মন দিতে দেখিনি, তাই তোমাকে বেশি বেশি করে খেতে হবে যাতে তুমি আরো বেশি বেশি জুতো বানাতে পারো। চাক বলে প্রথমে আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম আপনি আসলে অতটা খারাপ নন। চাক সেই সময় ফার্নান্ডোকে তার ভালোবাসার ব্যাপারে জিজ্ঞাসা করলে ফার্নান্ডো বলে সে একজনকে ভালোবাসতো আর সে লিলিউ শহরেই থাকে। ফার্নান্ডো তখন চাককে ভালোবাসার ব্যাপারে জিজ্ঞাসা করে। চাক বলে ভালোবাসা কিনা জানি না, তবে আমার একটা ক্রাশ রয়েছে। আসলে চাক অ্যাশলির কথাই বলছিল। ফার্নান্ডো বলে সে যা পারো করো, তবে মেয়েটাকে কিন্তু কোনোদিনও কষ্ট দিতে পারবে না। চাক বলে না না, আমি তাকে কখনো কষ্ট দেব না। এরপর গ্রিন রুম দেখা যায়, যেখানে সমস্ত মডেলরা মেকআপ করছিল, খুব সুন্দর করে সাজছিল রিহার্সালের জন্য। আর বেচারি ওখানে একা একা অ্যাশলি দাঁড়িয়ে আছে। অ্যাশলি সেই সময় চাককে আবারও কল করে, কিন্তু চাক কোনোভাবেই অ্যাশলির ফোন ধরে না, যেটা দেখে চাকের ওপর অ্যাশলি অনেক রেগে যায়। সেই সময় সেই কন্টেস্টের টিচার এসে অ্যাশলিকে বলে তোমার জুতো কোথায়? অ্যাশলি মিথ্যে বলে আমি আসলে জুতোগুলো বাড়িতে ফেলে এসেছি। টিচার বলে তুমি যদি জুতো বাড়িতে ফেলে আসো তাহলে তুমি কন্টেস্টে অংশগ্রহণ করবে কি করে? যাই হোক, রিহার্সাল তো শুরু হতে চলেছে, তোমার জুতোর নাম্বার কত? জুতোর নাম্বার চাইলেই তো আর বলে দিতে পারে না অ্যাশলি, কারণ ওর পায়ে তো কোনো জুতো ঠিকঠাক করে ফিট হয়ই না। অ্যাশলি তারপর ওখান থেকেই একটা জুতো উঠিয়ে নেয়। রিহার্সাল যখন শুরু হচ্ছিল অ্যাশলি তখন ওই দুটো জুতো পরেই দাঁড়িয়েছিল আর পায়ে ওর প্রচণ্ড ব্যথাও করছিল।
রিহার্সালের সময় যখনই অ্যাশলির হাঁটার পালা আসে ও তখন ওই জুতোটা পরে ঠিকঠাক করে হাঁটতেই পারছিল না। টিচার এসে জিজ্ঞাসা করে, অ্যাশলি তোমার কি হয়েছে? অ্যাশলি বলে, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে অ্যাশলি ওর প্রবলেমের কথা কাউকে কিভাবেই বা বলবে। আজকে তো চাকের আসার কথা ছিল ওই দুটো জুতো নিয়ে, আর অ্যাশলি তো জানেই না যে চাক অ্যাক্সিডেন্টের বশত ওই জুতো দুটো নষ্ট করে ফেলেছে। রিহার্সালে ভালো করতে না পেরে অ্যাশলির মন তো অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে চাককে দেখা যায় ও তখনও ফার্নান্ডোর বাড়িতে জুতো বানানোতেই ব্যস্ত। ফার্নান্ডো তখন দূর থেকে বলে যে অনেক রাত হয়ে গেছে, চাক যেন এবার বাড়ি ফিরে যায়। চাক সেই সময় জুতো বানানোর জন্য সুপার গ্লু মানে আঠা খুঁজছিল, কিন্তু কোনো জায়গাতেই সেই আঠা খুঁজেই পাচ্ছিল না। এইভাবে খুঁজতে খুঁজতে একটা ছোট্ট ক্যাবিনেটের ভেতর থেকে একটা কাঠের জুতো পায়। জুতোটা দেখে চাক বেশ অবাক হয়ে যায়, আর সাথে সাথে ওখানে ও অনেকগুলো পুরনো ছবিও খুঁজে পায়। ছবিগুলো তখন চাক ভালো করে দেখতে থাকে, আর সাথে সাথে একটা বাক্সও খুঁজে পায়, যে বাক্সের ওপর লেখা রয়েছে অ্যাশলির জন্য এটা। আর বাক্সের ভেতরে খুব সুন্দর এক জোড়া লাল রঙের জুতো। চাক এবারে বুঝতে পারে যে গোপনে আসলে অ্যাশলিকে যে জুতো পাঠাতো এতদিন ধরে সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে ফার্নান্ডো। আর এরপরেই চাক বুঝতে পারে এই ফার্নান্ডো অন্য কেউ নয়, এ হচ্ছে অ্যাশলির নিজের বাবা। তবে চাক এটা বুঝতে পারে না যে এই ফার্নান্ডো অ্যাশলি থেকে এত দূরে কেন থাকে। ফার্নান্ডো বলে, তুমি জুতো তৈরি করো নাকি তুমি গোয়েন্দা? চাক বলে, তাহলে আপনি এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে অ্যাশলির জন্য জুতো পাঠাতেন, কিন্তু কেন? ফার্নান্ডো বলে, অ্যাশলি ওর মায়ের মতো পা পেয়েছে, আমি সবসময় অ্যাশলির মায়ের জন্য জুতো তৈরি করতাম। একদিন কি হয়েছিল, আমি জুতো তৈরি করেছিলাম আর ওর মা সেই জুতোটা ফিরিয়ে দিয়েছিল। এইভাবেই একদিন অ্যাশলির মায়ের সঙ্গে আমার পরিচয় হয় আর আমরা একে অপরকে ভালোবেসে ফেলি, কিন্তু একদিন আমি হঠাৎ করেই আমার ভালোবাসাকে হারিয়ে ফেলি। ফার্নান্ডো আর অ্যাশলির মায়ের 3 মেয়ে ছিল, আর অ্যাশলি হওয়ার পরে অ্যাশলির মা মারা যায়। সেই জন্যই ফার্নান্ডো সবার থেকে দূরে আলাদা এসে থাকে, কারণ ওই বাড়িতে থাকলে ওর বউয়ের কথা ওর সবসময় মনে পড়তো, আরও বেশি করে কষ্ট হতো। চাক বলে যে বার্নাডেট আর সেলিন এরা জানে যে আপনি এখানে থাকেন? ফার্নান্ডো বলে, বার্নাডেট আর সেলিন জানে, আর সেই জন্যই ওরা দুজন আমাকে অনেক হেট করে। আমি যখন জানতে পারলাম যে অ্যাশলি ওই কন্টেস্টে জয়েন হচ্ছে, সেই জন্যই আমি অ্যাশলির জন্য জুতো বানিয়ে পাঠানো শুরু করলাম, কারণ আমি জানতাম কোনো জুতোই অ্যাশলির পায়ে ফিট করে না। সেই জন্যই আমি ভালো দেখে জুতো পাঠাতাম ওর জন্য। চাক বলে, আপনি নিজের হাতে কেন অ্যাশলিকে এগুলো দেন না? হয়তো ছোটোবেলার থেকে অ্যাশলি আপনাকে কোনোদিনও দেখেনি বলে আপনার ব্যাপারে উল্টোপাল্টা ভাবে। একবার যদি আপনি অ্যাশলির সামনে গিয়ে দাঁড়ান, তাহলে হয়তো অ্যাশলিও আপনাকে ভালোবাসবে। পরের দিন সকাল হয়ে গেলে চাক নিজের দোকান খোলে, আর ঠিক সেই সময় অ্যাশলি আসে চাকের সঙ্গে দেখা করতে। চাক বলে, সরি অ্যাশলি, কালকে আমি তোমার ফোন ধরতেই পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম। অ্যাশলি বলে, একদম চুপ করো তুমি। যাই হোক, তুমি জানো আজকে আমার মুড অনেক ভালো আছে, এইবার দাও তো আমার ওই লাল রঙের দুটো জুতো। চাক সেই সময় জুতো দুটো ফিরিয়ে দেওয়ার জন্য অ্যাশলিকে নিয়ে চলে আসে ফার্নান্ডো সেই বাড়িতে। ফার্নান্ডো তখন বাড়ি থেকে বেরোচ্ছিল, আর অ্যাশলিকে দেখেই মুখটা ঢেকে ওখান থেকে পালিয়ে যায়। চাক বলে, আমি এখানেই তোমার জুতো দুটো সারাতে নিয়ে এসেছিলাম। আসলে এতক্ষণে চাক সত্যি কথা বলে দিয়েছে অ্যাশলিকে যে জুতো দুটোর অ্যাক্সিডেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। এরপর ওখান থেকে দুটো জুতো পেয়ে যায় অ্যাশলি আর চলে আসে ওই ঘরের ভেতরে। ফার্নান্ডো তখন চাককে ইশারা করে বলছিল যে যেন অ্যাশলি কিচ্ছু জানতে না পারে ফার্নান্ডোর ব্যাপারে। অ্যাশলি এসে সে সময় ফার্নান্ডোকে থ্যাংক ইউ বলে ওর জুতো দুটো সারিয়ে দেওয়ার জন্য। চাক সেই সময় ফার্নান্ডোর নামটা বদলে ফেলিশিয়ানো বলে, যাতে কিছুতেই অ্যাশলি সন্দেহ না করতে পারে। ফার্নান্ডো বলে, আচ্ছা আমি তোমার পায়ের মাপ নিই, যাতে আমি পরে ভালো জুতো বানিয়ে দিতে পারি। এটা শুনে অ্যাশলি খুব লজ্জা পেতে থাকে যে অত বয়স্ক একজন লোক ওর পায়ে হাত দেবে। চাক সেই সময় অ্যাশলিকে ওই চেয়ারে বসিয়ে দেয়, আর ফার্নান্ডো আসে অ্যাশলির পায়ের মাপ নিতে। অ্যাশলির তো সেই সময় অনেক লজ্জা করছিল। ফার্নান্ডো এরপর ওর বানানো একটা জুতো সুন্দর করে পরিয়ে দেয় অ্যাশলিকে, আর তারপর বলে যে জুতোতে আর একটু ডিজাইনের কাজ বাকি আছে, হয়ে গেলে সে পাঠিয়ে দেবে। ফার্নান্ডো সেই সময় ওখানে থাকা ওদের যে ফ্যামিলি ফটো সেগুলোকে তাড়াতাড়ি করে লুকাতে থাকে, যাতে কোনোভাবেই না অ্যাশলি দেখতে পায়। অ্যাশলি বলে, এখানে এসে আমার বাবার কথা মনে পড়ছে। চাক বলে, তোমার বাবা কোথায় আছে? অ্যাশলি বলে, আমি জানি না, তবে দিদিরা বলেছে টাইফুন ঝড়ে নাকি আমার বাবা মারা গেছে। আমার যখন 5 বছর বয়স ছিল তখনই নাকি আমার বাবা চলে যায়, আর 4 বছর বয়সে তো আমার মা মারা গেছে। তাই আমার মা বাবা কারোর কথাই মনে নেই।
চাক এসে সেই সময় ওখানে বেশ কয়েকটা জুতোর বাক্স লুকাতে থাকে, কারণ ওই জুতোর বাক্সগুলোরই ওপর লেখা ছিল যে এগুলো অ্যাশলির জন্য। হঠাৎ করে অ্যাশলি ফার্নান্ডোকে বলে, আপনাকে দেখে আমার কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে যেন আমি এনাকে আগে কোথাও দেখেছি। এটা শুনে ফার্নান্ডো তো ভীষণ ভয় পেয়ে যায় যে অ্যাশলি আবার চিনে ফেলবে না তো। তারপরে অ্যাশলি বলে, ও আমি একটা কার্টুন দেখেছিলাম, সেখানে একটা ক্যারেক্টার পুরো আপনার মতো দেখতে ছিল। এটা নিয়ে অ্যাশলি আর ফার্নান্ডো তো খুব হাসাহাসি করে। ওদের দুজনকে এত সুন্দর হাসাহাসি করতে দেখে চাক সেও ভীষণ খুশি হয়। এরপরে চাক আর অ্যাশলি ওখান থেকে চলে আসে। অ্যাশলি বলে, ওই ফেলিশিয়াস নামের লোকটার সঙ্গে আজকে দেখা করে আমার কিন্তু অনেক ভালো লাগলো, লোকটা ভীষণ ভালো। ঠিক সেই সময় ওই রাস্তা থেকে সেলিন যাচ্ছিল। ওদের দুজনকে একসঙ্গে দেখে সেলিন খুব অবাক হয়ে যায় আর বলে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে আর তুই এখনো বাড়ির বাইরে আছিস। চাক বলে, আসলে আমি ওর দুটো জুতো সারাচ্ছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। সেলিন বলে, তোকে কি এখনো অন্য কেউ জুতো পাঠায় নাকি গোপনে? অ্যাশলি ভয় ভয় বলে, না না, এখন আর কেউ পাঠায় না। সেলিন বলে, অ্যাশলি তুই এক্ষুনি বাড়ি যাবি। সেলিনের পর অ্যাশলিকে ওখান থেকে টান মেরে নিয়ে চলে আসে বাড়ির দিকে। অ্যাশলি চলে গেছে বলে খুব মন খারাপ হয়ে যায় চাকের। এরপরের দিন অ্যাশলি ওই স্টেজের উপর হাঁটা প্র্যাকটিস করছিল আর চাক দেখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে হাঁটতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। ওখানে ওদের সঙ্গে ফার্নান্ডো ছিল। আসলে এখন ফার্নান্ডোর সঙ্গে অ্যাশলির সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। অ্যাশলিরও এখন ফার্নান্ডোর সঙ্গে থাকতে আর ওর সাথে গল্প করতেও ভীষণ ভালো লাগে। অ্যাশলি বলে, আমার বাড়িতে কেউ চায় না আমি মডেল হই, কিন্তু আমি চাই, সেই জন্যই আমি এত কিছু করছি। ফার্নান্ডো বলে, আমার মনে হয় এই পা নিয়ে তোমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমি কি তোমার পায়ে ম্যাসাজ করে দেবো? অ্যাশলি বলে, না না, একদমই দরকার নেই, আসলে একজন বয়স্ক মানুষ ওর পায়ে ম্যাসাজ করে দেবে, যেটা অ্যাশলির একদমই ভালো লাগবে না। কিন্তু ফার্নান্ডো তখন জোর করেই অ্যাশলির পায়ে ম্যাসাজ করে দিতে থাকে আর এই ম্যাসাজ পেয়ে অ্যাশলির তো দারুণ ভালো লাগে। ফার্নান্ডো বলে, আমার এক পরিচিত ঠিক তোমার মতোই পা ছিল, তাকেও আমি ঠিক এইভাবেই ম্যাসাজ করে দিতাম। এইটা শুনে খুব খুশি হয়ে যায় অ্যাশলি যে ওর মতো পা আরেকজনের ছিল। চাক বলে, আচ্ছা আমিও শিখতে চাই কিভাবে পায়ে ম্যাসাজ করে দিতে হয়। ফার্নান্ডো তখন চাকের সঙ্গে ঝগড়া করতে থাকে যে সেই শুধুমাত্র অ্যাশলির পায়ে ম্যাসাজ করে দেবে আর অন্য কেউ নয়। সেই সময়ই অ্যাশলির ফোনে মেসেজ আসে, বার্নাডেট মেসেজ করেছে। অ্যাশলি বলে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আমার দিদির মেয়েটাকে দেখাশোনা করার জন্য। এই জন্য তাড়াতাড়ি করে অ্যাশলি ওখান থেকে চলে যায়। চাক তারপর ফার্নান্ডোকে দেখায় যে কোন জুতোটা পরে অ্যাশলি র্যাম্প ওয়াক করবে। এই জুতোটা দেখে বেশ ভালোই পছন্দ হয়ে যায় ফার্নান্ডোর। ফার্নান্ডো তখন চাককে বলে যে, আমি জানি তুমি তোমার বাবার ওপর অনেক মন খারাপ করে রয়েছো, আসলে তোমার বাবা এত বছরে হাল ছেড়ে দিয়েছে, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদিন তোমাদের দোকানটাকে ঠিকই ফেমাস করবে। এটা শুনে বেশ খুশি হয়ে যায় চাক। চাক বলে যে তার আগেও আমাদের অনেক ভালো ভালো শু মেকারের দরকার, আপনি যদি জয়েন হন তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। কিন্তু ফার্নান্ডো তো শু মেকার হয়ে কাজ করতে মোটেই রাজি নয়। চাক তারপর নিজের দোকানটা দেখানোর জন্য ফার্নান্ডোকে নিয়ে আসে আর সেই সময় রাস্তা থেকে সেলিন যাচ্ছিল আর সেলিন ওর বাবাকে দেখতে পায়। পরের দিন সকাল হয়ে গেলে একটা জুতোর বাক্স হাতে নিয়ে চাক সোজা চলে আসে অ্যাশলির বাড়ির সামনে। আসলে আজকে চাক ওর হাতে বানানো ওই দুটো জুতো অ্যাশলিকে দেবে। চাক সেই সময় প্র্যাকটিস করতে থাকে যে অ্যাশলি আসলে ওকে এই জুতোটা কিভাবে উপহার করবে, কিন্তু কোনো প্র্যাকটিসটাই ভালো হচ্ছিল না, মানে মনের মতো হচ্ছিলই না। ঠিক সেই সময়ই ওখানে সেলিন চলে আসে। চাক বলে যে অ্যাশলি কি বাড়িতে আছে? সেলিন এসে জিজ্ঞাসা করে, তুমি আমাদের বাড়ির সামনে রোজ রোজ আসো কেন? চাক তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে, আমি আসলে অ্যাশলিকে এটা দিতে এসেছিলাম। সেলিন বলে, নিশ্চয় তুমি ওর জন্য আবারও জুতো এনেছো? চাক বলে, ঠিক তখনই ওখানে পেছন থেকে অ্যাশলি চলে আসে। অ্যাশলি এসে বলে, চাক তুমি বাড়ি যাও। আসলে অ্যাশলি ওর বড় দুটো দিদিকে একটু ভয় পায়, সেই জন্যই এখন চাককে বাড়ি যেতে বলছে। সেলিন বলে, এবার থেকে অ্যাশলি থেকে সবসময় দূরে দূরে থাকবে, সবসময় তোমার এই ফালতু জুতো নিয়ে ওকে ডিস্টার্ব করবে না, আমার বোনটাকে শান্তিতে থাকতে দাও আর তুমিও তোমার নিজের কাজে মন দাও। সেলিন যে চাকের সঙ্গে এরকম ব্যবহার করছে এটা দেখে অ্যাশলি একেবারে অবাক হয়ে যায়। সেলিনের থেকে কথাগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায় চাকের। অ্যাশলি বলে, চাক এরপর থেকে আমরা কখনো দেখা করব না। এটা শুনে চাক একেবারে অবাক হয়ে যায় আর বলে, কেন? অ্যাশলি বলে, তুমি এখান থেকে চলে যাও। চাক সেই সময় ভীষণ মন খারাপ করে ওখান থেকে চলে যায়। চাকের সঙ্গে এরকম ব্যবহার করতে অ্যাশলিরও অনেক কষ্ট হচ্ছিল।
চাক যখন অ্যাশলির বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে আসে, চাকের তখন এতটাই মন খারাপ লাগছিল যে ওর কান্না পাচ্ছিল। কত শখ করে নিজের হাতে দুটো জুতো বানিয়ে এনেছিল অ্যাশলিকে উপহার দেবে বলে, তার পরিবর্তে অ্যাশলি আর ওর দিদি খুবই খারাপ ব্যবহার করেছে চাকের সঙ্গে। চাক সেই সময় জুতোর বাক্সটা খোলে আর ওর ভেতরে দেখা যায় একটা গোলাপ ফুল। তো বোঝা যায় চাক আজকে নিজের মনের কথাটাও অ্যাশলিকে জানাতো যে ও অ্যাশলিকে ভালোবাসে। তাই অনেক কষ্ট পেয়ে চাক সেই সময় গোলাপ ফুলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপরে চাক চলে আসে ওদের দোকানে, আর সেই সময় চাক অনেক কান্না করছিল। চাককে এইভাবে দেখে ওর মা আর বাবা খুব অবাক হয়ে যায়। চাক সেই সময় ওদের দোকানে যত জুতো ছিল সমস্ত জুতো একটা বক্সে ভরতে শুরু করে। সন্ধ্যা হয়ে গেলে অ্যাশলি বাড়ি থেকে বেরোয় আর সোজা চলে আসে চাকের জুতোর দোকানের সামনে, কিন্তু দোকানটা সেই সময় বন্ধ ছিল। এরপর অ্যাশলি বাড়িতে ফিরে আসে। ওর বড় দিদি বার্নাডেট যেই সময় অ্যাশলিকে খেতে বলে, অ্যাশলি খাবার খাবে না বলে। নিজের বোনের এরকম মন খারাপ দেখে বার্নাডেট বলে, ঠিক আছে তুই কন্টেস্টে জয়েন হতে যা। অ্যাশলি বলে, আমার মন খারাপ কন্টেস্টে জয়েন না হতে পারার জন্য নয়, সেলিন সকালবেলা খুব বাজে ব্যবহার করেছে, চাক নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। বার্নাডেট বলে, আরে তুই এত ভাবিস না, তুই তো জানিস সেলিনের মাথা গরম। অ্যাশলি বলে, তার মানে এই নয় যে ও যার তার সঙ্গে বাজে ব্যবহার করতে পারবে। বার্নাডেট বলে, আসলে সেলিন পুরোপুরি বাবার মতো হয়েছে, বাবাও ঠিক এরকম ছিল, যখন তখন রেগে যেত, আর মা সব সময় বাবাকে শান্ত করত। আর আমি যত এখন সেলিনকে দেখছি ততই আমার ওকে দেখে বাবার কথা মনে পড়ে। অ্যাশলি বলে, আমার মনে হয় ওই কন্টেস্টে আমি আর জয়েন না হই, আমার এখন খুবই এম্বারেস লাগছে, চাকের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো সেটাও ভাবছি। বার্নাডেট বলে, আমার মনে হয় চাক তোর ওপর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। বার্নাডেট তখন ওর ছোট বোন অ্যাশলিকে অনেক আদর করে দেয়। পরের দিন সকাল হতেই অ্যাশলি চলে আসে ফার্নান্ডোর কাছে। ফার্নান্ডো নিজের হাতে তার ছোট মেয়ে অ্যাশলির জন্য জলখাবার বানিয়ে নিয়ে আসে, কিন্তু অ্যাশলির এতটাই মন খারাপ যে খাবারটা খেতেই ইচ্ছে করছে না। ফার্নান্ডো জিজ্ঞাসা করে, কি হয়েছে, মন খারাপ? আজকালকার বাচ্চারাই এরকম, যখন তখন মন খারাপ করে বসে থাকে। এটা শুনে অ্যাশলি তখন হাসতে থাকে আর বলে, আমি কি বাচ্চা নাকি? ফার্নান্ডো বলে, তুমি জানো যখন তুমি আর চাক একসঙ্গে এখানে আসো তখন আমার মনে হয় আমিও যেন তোমাদের সঙ্গে তোমাদের বয়সী হয়ে গেছি। আমারও মনে পড়ে যায় তোমাদের বয়সে আমি কত মজা করতাম। মন খারাপ করে অ্যাশলি তখন বলে যে আমি ঠিক করেছি ওই কন্টেস্টে আর জয়েন হব না। ফার্নান্ডো বলে, তাহলে এই দুটো জুতো কি হবে? আর চাক তোমার জন্য যে দুটো জুতো বানিয়েছে সেগুলোরই বা কী হবে? তুমি জানো না শুধুমাত্র তোমার জন্য জুতো বানানোর জন্য চাক সারাদিন এখানে পড়ে থাকতো। প্রথম তো খুব ভুলভাল কাজ করতো, তারপর আমি যখন শেখানো শুরু করলাম ও আস্তে আস্তে খুব ভালো জুতো বানানো শিখে গেল। সারা দিন রাত জুড়ে শুধুমাত্র তোমার জন্য জুতো বানানোর কাজে লেগে থাকতো। যদি চাক করে দেখাতে পারে তাহলে তুমি কেন করতে পারবে না? এই কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় অ্যাশলি। ফার্নান্ডো তখন ওই দুটো লাল জুতো পরিয়ে দেয় অ্যাশলির পায়ে, আর অ্যাশলি তারপর হেঁটে দেখে যে জুতো দুটো ওর পায়ে একদম ফিট করেছে, আর এই জুতো পরে ওর পায়ে একটুও ব্যথা হচ্ছে না। অ্যাশলি তখন ফার্নান্ডোকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরে। ফার্নান্ডো নিজের ছোট মেয়েকে এত খুশি দেখে খুব খুশি হয়ে যায়। এরপরে ফার্নান্ডো আর অ্যাশলি দুজন মিলে চলে আসে চাকের বাড়িতে, আর এসে ফার্নান্ডো চাককে ডাকে। চাক বেরিয়ে দেখে যে এখানে ফার্নান্ডোর সঙ্গে এসেছে অ্যাশলি, আর খুব অবাক হয়ে যায় দেখে। আসলে চাকের মনটা এখনো খারাপ আগের দিনের ওই ঘটনাটার জন্য। অ্যাশলি তখন চাকের সামনে এসে দাঁড়িয়ে বলে যে কালকের জন্য সরি, আর আমার দিদির হয়েও আমি তোমার কাছে সরি চাইছি। অ্যাশলির মুখে এরকম ক্ষমা চাওয়া দেখে বেশ খুশি হয়ে যায় চাক। অ্যাশলি বলে, আমার কন্টেস্টের জন্য তুমি কি আমার জন্য দুটো জুতো বানিয়ে দিতে পারবে? চাক বলে, পারবো, তবে একটা শর্ত আছে, তুমি ওই জুতো দুটো আর ফিরিয়ে দিতে পারবে না আমাকে। এটা শুনে তো অ্যাশলি সাথে সাথে রাজি হয়ে যায়, আর তারপর তিনজন একসঙ্গে একে অপরের পার্টনার হয়ে যায়। এরপরে অ্যাশলি, ওর বাবা ফার্নান্ডো আর চাক তিনজন মিলে চলে আসে সেই শোয়ের জায়গায়, আর দেখা যায় যে ওখানে সেই সময় সেলিন সেও এসেছে। সেলিনে সেই ফার্নান্ডোর থেকে অ্যাশলিকে দূরে সরিয়ে নেয়। অ্যাশলি জিজ্ঞাসা করে, সেলিন কি হয়েছে? সেলিন তখন একটা ঘৃণা ভরা চোখ নিয়ে ওর বাবার দিকে তাকিয়ে থাকে, আর কোনো কথা না বলে অ্যাশলিকে নিয়ে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। ফার্নান্ডো বুঝতে পারে তার মেজো মেয়ে সেলিন তাকে একদম পছন্দ করে না। সেলিন তারপর অ্যাশলিকে নিয়ে বাড়ি চলে আসে আর বলে, আমি যেন ওই লোকটার সঙ্গে তোকে আর কোনোদিনও না দেখি। বার্নাডেট সেই সময় অ্যাশলিকে জিজ্ঞাসা করে, সেলিন কোন লোকের কথা বলছে?
সেলিন তখন সারা বাড়ি থেকে ফার্নান্ডের পাঠানো যতগুলো জুতো ছিল, এমনকি অ্যাশলির পায়ে যে জুতো দুটো ছিল সেই সমস্ত জুতো এক জায়গায় করে আর সেইগুলো নিয়ে ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। সেলিন যখন সমস্ত জুতোগুলোতে আগুন ধরাচ্ছিল সেই সময় বার্নার্ডেট বারবার করে জিজ্ঞাসা করে কি হয়েছে, আর অ্যাশলি মন খারাপ করেই ওখানে দাঁড়িয়ে থাকে। সেলিন সমস্ত জুতোতে আগুন ধরিয়ে দেয় আর একটাও জুতো পরে থাকলো না যে জুতোগুলো পরে অ্যাশলি একটু আরাম পাবে, একটু হেঁটে শান্তি পাবে। ফার্নান্ডো আর চাক সেই সময় সোজা চলে আসে অ্যাশলির বাড়িতে। ফার্নান্ডো এসে চেষ্টা করতে থাকে জুতোতে যে আগুন লেগেছিল সেই আগুনটা নেভানোর জন্য। সেলিন বলে তোমরা সবাই একই দলে তাই না? বার্নার্ডেট বলে সেলিন এবার তুই থাম, অনেকটা বাড়াবাড়ি করছিস তুই। সেলিন বলে হ্যাঁ, এখন তো আমি সবার চোখে খারাপ। অ্যাশলি বলে তোমাদের মধ্যে আসলে কী নিয়ে কথা হচ্ছে আমাকে কি বলবে প্লিজ? সেলিন তখন জানিয়ে দেয় যে এই সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ফার্নান্ডে, সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে তাদের বাবা। যেটা শোনার পরে অ্যাশলি ভীষণ অবাক হয়ে যায়। সেলিন আর বার্নার্ডেট দুজন মিলেই অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে আচ্ছা বাবা, তুমি কোথায় ছিলে যখন আমাদের জীবনে তোমার সব থেকে বেশি দরকার ছিল? তুমি শুধুমাত্র নিজেরটা ভেবেছো, তাই তুমি এ বাড়ি থেকে চলে গিয়েছিলে, একবারও ভাবলে না যে আমরা 3 বোন কী করবো এখানে? অ্যাশলি তো সমস্ত কিছু জানতে পেরে আর শুনতে পেরে খুবই অবাক হয়ে যায় আর বলে ছোটবেলা থেকে তোমরা দুজনে আমাকে বলে এসেছো যে আমার বাবা নাকি মারা গেছে। সেলিন বলে যা বলা হয়েছে সেটা তোর ভালোর জন্যই বলা হয়েছে। অ্যাশলি বলে আমি জানি দিদি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু সব সময় আমার বড্ড একা একা লেগেছে। তোরা সবাই তোদের কাজে ব্যস্ত থাকতিস, আমি সারাটা দিন বাড়িতে একা, আমি কি করব বুঝতেও পারতাম না। আমার বাবা বেঁচে আছে, আমাকে তবুও সবাই মিলে মিথ্যে বলে এসেছে যে আমার বাবা নাকি মারা গেছে। অ্যাশলি কথাগুলো বলতে বলতে অনেক কান্না করছিল আর ওখান থেকে দৌড়ে চলে যায়। চাক সেই সময় অ্যাশলির পেছনে ছুটতে থাকে। অ্যাশলি রাস্তা থেকে অনেক কান্না করতে করতে মন খারাপ করে হাঁটছিল আর চাক পুরো রাস্তাটাই পেছন পেছন ফলো করতে থাকে অ্যাশলির, যাতে অ্যাশলির কোনো ক্ষতি না হয়। এইভাবে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অ্যাশলি রাস্তাতে বসে পড়ে আর অনেক কান্না করতে থাকে। চাক সেই সময় অ্যাশলির পাশে এসেই বসে। চাক বুঝতে পারে যে অ্যাশলি আজকে কতটা কষ্ট পেয়েছে, সবাই মিলে ওকে কতটা কষ্ট দিয়েছে। এরপর চাক অ্যাশলিকে নিয়ে একসাথে বাড়ির দিকে ফিরছিল, সেই সময় বার্নার্ডেট আর সেলিন ওখানে আসে। কিন্তু অ্যাশলি, বার্নার্ডেট, সেলিন কারোর সঙ্গেই কোনো কথা বলে না। বার্নার্ডেট বলে আমার মনে হয় অ্যাশলিকে একটু একা থাকতে দেওয়াই ভালো হবে। অ্যাশলি বড় হয়েছে, ও ঠিকই বুঝবে আমরা কেন ওকে ছোট থেকে মিথ্যে বলে এসেছি। রাতে বাড়ি ফিরে অ্যাশলি শুয়ে শুয়ে অনেক কান্না করছিল। সেই সময় ওর ঘরে ওর 2 বড় দিদি আসে। অ্যাশলি তখন ওর দিদিদেরকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে। আসলে অ্যাশলি বুঝতে পেরেছে যে তার দিদিরা ছোটবেলা থেকে তাকে মিথ্যে বলে এসেছে তারই ভালোর জন্য, না হলে তো অ্যাশলি খালি বায়না করতো সে তার বাবার কাছে যাবে, কিন্তু তার বাবা তো তাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। সেলিন আর বার্নার্ডেট তখন দুজন মিলে একসঙ্গে বলে যে তুই শু কন্টেস্টে যুক্ত হ আর আমরা চাই তুই মিস লিলিও হয়ে যা। 3 বোন তখন ভীষণ খুশি হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে ফার্নান্ডে, তার তো মন অনেক খারাপ, তাকে তার মেয়েরা কতটা ঘেন্না করে। সকালবেলা ফার্নান্ডের যখনই দরজা খোলে ও দেখতে পায় ওর সামনে ওর মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, যাদের দেখে ফার্নান্ডে ভীষণ অবাক হয়ে যায়। অ্যাশলি বলে তুমি কি এই জুতো দুটো আবারও সারিয়ে দিতে পারবে? ফার্নান্ডে তখন কি বলবে বুঝতে পারছিল না। ফার্নান্ডে বলে যে 5 দিন সময় লাগবে সারাতে, কিন্তু ততদিনে তো কন্টেস্ট শেষ হয়ে যাবে। অ্যাশলি বলে তুমি ধীরে সুস্থে সারাও, কোনো তাড়াহুড়ো নেই। বার্নার্ডেট বলে আমার মেয়ের জন্য জুতো বানিয়ে দেবে, আমার মনে হয় ওর পাটাও একটু অন্যরকম হয়েছে। এটা শুনে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় ফার্নান্ডে আর কান্না করতে থাকে। ঠিক সেই সময় ওখানে সেলিন আসে, যাকে দেখে ফার্নান্ডে খুব অবাক হয়ে যায়, কারণ 3 বোনের মধ্যেই সেলিন সেই সব থেকে তার বাবাকে ঘৃণা করত। সেলিন তখন ফার্নান্ডেকে বাবা বলে ডাকে। ফার্নান্ডে ভীষণ কান্না করতে করতে সেলিনকে জড়িয়ে ধরে। আজকে এত বছর পর বাবা তার 3 মেয়েকে আবারও নতুন করে ফিরে পেল। আসলে ফার্নান্ডে অনেক বছর আগেই তার মেয়েদের কাছে ফিরে যাবে বলে ভেবেছিল, কিন্তু কি মুখ নিয়ে ফিরবে সেটা বুঝতে পারেনি। আর ফার্নান্ডে এটাও বুঝতে পেরেছিল যে তার মেয়েরা তাকে আর অ্যাকসেপ্ট করবে না, তাই তো এত বছর দূরে ছিল। অন্যদিকে চাক আর ওর বাবাকে দেখা যায় চাকের বাবা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই দোকানটা আর বিক্রি করবে না, আর সেই জন্য ওখানে লিখেও রেখেছে নট ফর সেল, যেটা দেখে খুব খুশি হয়ে যায় চাক।
চাকের বাবা যখন দেখে যে চাক নিজের হাতে এত সুন্দর জুতো তৈরি করেছে, এটা দেখে চাকের বাবাও তো ভীষণ প্রাউড ফিল করে। এইভাবেই যেন চাক আরও সুন্দর সুন্দর জুতো বানায়। এরপর সেই শু মডেলের ওখানকার শোটা দেখানো হয়, যেখানে আজকে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাশলি। সেই টিচার এসে বলে যে আর 5 মিনিটের মধ্যেই অ্যাশলি স্টেজে উঠবে। এদিকে অ্যাশলি চিন্তা করছে, কারণ এখনও চাক এসে পৌঁছয়নি অ্যাশলির জুতো নিয়ে। ফার্নান্ডে বলে তুই একদম চিন্তা করিস না, চাক একদম ঠিক সময়ে এখানে চলে আসবে, দেখবি আজকে তোর এই শোটা অনেক ভালো হবে। সেই সময় ওখানে বার্নার্ডেট চলে আসে ছুটতে ছুটতে, আর একটা খুব সুন্দর হার কিনে নিয়ে এসেছে অ্যাশলির জন্য। আর ঠিক সেই সময় ওখানে চাক চলে আসে, যাকে এখানে দেখে খুব খুশি হয়ে যায় অ্যাশলি। চাক সে কিন্তু একা আসেনি, সাথে করে একটা জুতোর বাক্সও নিয়ে এসেছে। আজকে তো চাক দারুণ সেজে এসেছে আর তাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। এরপর চাক এসে অ্যাশলির সামনে দাঁড়ায় আর তারপর নিজের বানানো জুতো দুটো অ্যাশলির পায়ে পরিয়ে দেয়। আর এই জুতো পরে তো দারুণ খুশি হয়ে যায় অ্যাশলি, কারণ এই জুতো দুটো অ্যাশলির পায়ে একদম পারফেক্ট ফিট করেছে। চাক আর অ্যাশলি দুজনের দিকে অবাক হয়ে দেখতে থাকে। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। তবে আমার মনে হয় আজকের গল্পে অ্যাশলি যে উইনার হয়েছে সেই সিনটা দেখালে আরও বেশি ভালো হতো। আর তার সাথে সাথে নিজের মনের কথা চাক জানিয়ে দিত অ্যাশলিকে, আর অ্যাশলি ওকে অ্যাকসেপ্ট করে নিত। এই সিনটা থাকলেও আরও বেশি ভালো হতো। যাই হোক, এই গল্পটা কিন্তু হ্যাপি এন্ডিং হয়েছে।